29 নভেম্বর রোববার রাত 8টায় গোলাম কিবরিয়া আছে। এডিটর স্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। রাজধানীর বাতাসে ক্ষতিকর কণায় বাড়ছে করোনা ঝুঁকি। করোনা দেশে 29 জনের মৃত্যু। উত্তরায় বিআরটিএ কার্যালয়ে মাসে 4 কোটি টাকার ঘুষ লেনদেন। কর্মকর্তাদের চেয়ারে বসেন দালাল। এবং আয়কর রিটার্ন জমার শেষ দিন কাল, এবার সময় বাড়ানো হবে না, জানালেন এনবিআর চেয়ারম্যান। রাজধানীর বাতাসে ভাসছে সীসা, ক্যাডমিয়াম, দস্তাসহ ক্ষতিকর 10টি ধাতব পদার্থের কণা। এই তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ, পরমাণু শক্তি কমিশন এবং যুক্তরাষ্ট্রের আইওয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকদের। তারা বলছেন, নগরীর অন্তত 88 স্থানে বায়ু দূষণ বেশি। দূষণ নিয়ন্ত্রণে রাখতে না পারলে করোনা সংক্রমণ আরও বাড়বে বলে আশঙ্কা তাদের। এদিকে দেশে করোনায় আরও 29 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি হলো 6,609 জনের। আর এসব নিয়ে কথা বলতে ধানমন্ডি থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক এবং বক্ষব্যাধি ও হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর এস.এম. মোস্তফা জামান। ডক্টর মোস্তফা জামান, আপনাকে স্বাগত। আমরা শুনছিলাম যে রাজধানীর 88 স্থানে বাতাসে ভয়াবহ মাত্রায় ক্ষতিকর কণা রয়েছে, বাতাস দূষিত, সেই সঙ্গে করোনা সংক্রমণের সংখ্যা বেড়ে যাওয়ার কোনো যোগসূত্র আছে কিনা সেটি জানতে চাচ্ছি আপনার কাছে। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আপনি ঠিকই বলেছেন। আমরা কিন্তু বেশ কয়েক বছর যাবৎ এই বিষয়গুলো নিয়ে উদ্বিগ্ন যে রাজধানীর ঢাকাতে বিভিন্ন পয়েন্টে যেখানে একটু ঘনবসতি বেশি, যানবাহনের ধোঁয়া বেশি, ধূলিকণা বেশি, সেসব স্থানে কিন্তু যেসব পদার্থের নাম বললেন রাসায়নিক ক্ষতিকর পদার্থ তার উপস্থিতি বেশি পাওয়া গেছে এবং যার থেকে কিন্তু ফুসফুসের নানা ধরনের রোগ হচ্ছে এবং এমনকি হৃদরোগ সহ ক্যান্সার পর্যন্ত হচ্ছে এবং বিশেষ করে এই করোনাকালে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি যদি আমরা এখনই সতর্ক না হই তাহলে কিন্তু আমাদেরকে অনেক চরম মূল্য দিতে হতে পারে। যে বিশেষ করে আমরা যে কথা বলছি যে আমরা যেই সময়টাতে আছি এমনিতেই বছরের অন্যান্য সময়ের তুলনায় এই বছরটিতে এই সময়টাতে একটু সংক্রমণ, শ্বাসনালীর সংক্রমণ বেশি হয়ে থাকে। যাদের অ্যালার্জি আছে, অ্যাজমা আছে, সিওপিডি আছে, এই ধরনের যাদের ফুসফুসের রোগ থাকে, দীর্ঘমেয়াদী রোগ, তাদের কিন্তু বছরে শীত আসার আগে বা শীতের প্রথম দিকে এবং শীত যাবার সময় এমনিতেই কিন্তু সমস্যা বেশি হয় এবং সেই সাথে যদি রাসায়নিক যে ক্ষতিকর যে পদার্থগুলোর নাম আপনি বলছেন, বিভিন্ন গবেষণা যেগুলো ধরা পড়েছে, সেই বিষয়গুলো কিন্তু আমাদেরকে সচেতন করে তুলতে হবে যাতে করে আমরা পরিবেশকে দূষণমুক্ত রাখতে পারি এবং তাহলে কিন্তু আমরা এই ধরনের যে করোনাকালে করোনার যে প্রকোপ তাকে কিন্তু মোকাবেলা করতে পারবো। নইলে কিন্তু স্বাভাবিক যে সমস্যাগুলো আমাদের প্রতিনিয়ত হচ্ছে, শ্বাসনালীর সংক্রমণ সহ ডক্টর শ্বাসনালীর দীর্ঘমেয়াদী রোগ। মোস্তফা জামান, দেখেন, যখন করোনা সংক্রমণটা শুরুর দিকে আহ, একেবারে লকডাউন চলছিল, সবকিছু বন্ধ হয়ে গেছিল, গাড়ি ঘোড়ার চলাচল একদমই কমে গেছিল এবং কলকারখানাগুলো বন্ধ ছিল, তখন কিন্তু ঢাকার বায়ুর যে অবস্থা অনেকটাই উন্নতি হয়েছিল। সেটাই আমরা আসলে গবেষণা ছাড়াও বোঝা যাচ্ছিল, আর গবেষণা তো রয়েছে, আমরা গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনেও দেখেছি। তার মানে চাইলে আসলে বাতাসের যে অবস্থা এখন, দূষণের যে পরিস্থিতি, সেটির উন্নয়ন ঘটানো সম্ভব। এটি একটি দিক। আরেকটি হচ্ছে, করোনা কালে সবাই মাস্ক পরতে বলা হচ্ছে, আমরা মাস্ক ব্যবহার করছি, অনেকেই করছেন না, সেটি অন্য প্রসঙ্গ, কিন্তু করা হচ্ছে মাস্ক। সেই মাস্ক ব্যবহার করে এই দূষণ থেকে আমরা কতটা রক্ষা পেতে পারি? করোনার পাশাপাশি এই ধরনের বায়ু দূষণের কি এটি কার্যকর কিনা? জি, আপনাকে ধন্যবাদ। আপনি আসলে ঠিক বলেছেন যে আমরা যখন প্রথম দিকে করোনা যখন দেশে সাধারণ ছুটি ছিল, কোথাও, কোথাও লকডাউন ছিল, সেই সময় কিন্তু এই ধরনের বাতাসের যে দূষণ, বিশেষ করে যানবাহনের যে কালো ধোঁয়া সহ অন্যান্য কলকারখানার যে ধোঁয়া, তা থেকে কিন্তু রাজধানীবাসী সহ দেশের প্রত্যন্ত অঞ্চলের সব জায়গাতে কিন্তু এই দূষণ কিছুটা কম ছিল এবং মানুষ কিন্তু কিছুটা মুক্ত বাতাসে তারা নিঃশ্বাস নিতে পেরেছেন। কিন্তু আবার যখন মানুষের জনসমাগম বাড়ছে, কিছুটা মাস্ক অনেকে পড়ছে, অনেকে উদাসীন আমরা দেখছি। কিন্তু এই মাস্ক দিয়ে কিছুটা ধূলিকণা আমরা বলবো মোকাবেলা করা সম্ভব। কিন্তু যদি বাতাসে ধূলিকণা বা এই ধরনের ক্ষতিকর রাসায়নিক পদার্থ থাকে, সবকিছু কিন্তু মাস্ক দিয়ে আমরা বলবো সম্ভব না। তো কিছুটা হলেও রক্ষা করা সম্ভব। তাই সবাইকে করোনা কালে আমরা অবশ্যই মাস্ক ব্যবহার করতে উৎসাহিত করছি। সঙ্গে আমাদের যেসব কারণে এই
বায়ু দূষণ বাড়ছে, যেমন আমরা যানবাহনের যে ফিটনেস যেটি বলছিলাম সেগুলোর বিষয়ে তদারকি করতে বলছি। আমরা রাস্তাঘাটে অধিক গাড়ি ঘোড়া চলছে সেই বিষয়ে আমরা সচেতন হইতে বলছি। সঙ্গে, সঙ্গে মানুষের যাদের জরুরি কাজ ছাড়া যাতে কেউ বাড়ির বাইরে না আসে সেই বিষয়ে বলছি। বিশেষ করে আমরা দেখছি যেহেতু হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে এই সময়টাতে, আইসিইউ গুলো পুরো পরিপূর্ণভাবে কানায়, কানায় পূর্ণ হয়ে যাচ্ছে আমাদের হাসপাতালগুলোতে। এই সময় আমরা বলব অবশ্যই অন্যান্য বারের চেয়ে একটু বেশি সতর্ক থাকতে, যেহেতু সময়টা আমাদের করোনা কাল। আরেকটি বিষয় আমরা দেখতে পাচ্ছি যে করোনার আসলে সংক্রমণ বেড়েছে, মৃত্যুর সংখ্যাও বেড়েছে। সব দিক থেকে এটি একটি জানান দিচ্ছে দ্বিতীয় ঢেউ যে চলে এসেছে, কিন্তু মানুষের মধ্যে এখনো মাস্ক পরা বা অন্যান্য সচেতনতাগুলো সেভাবে দেখা যাচ্ছে না। বিভিন্ন জায়গায় প্রশাসন নানা রকম পদক্ষেপ নিচ্ছে মানুষকে সচেতন করতে, মানুষকে জরিমানা করা হচ্ছে। এই বিষয়গুলো কিভাবে দেখছেন? মানুষকে কিভাবে সচেতন করা যায়? আপনি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বলেছেন। আসলে শুধু জেল জরিমানা দিয়ে কখনোই আমাদের দেশের মানুষকে আসলে সচেতন করা সম্ভব নয়। কারণ আমাদের দেশের মানুষ কিন্তু এমনিতেই গরিব। তার উপরে যদি আবার অনেকে শিক্ষা-দীক্ষা দিক দিয়েও কিন্তু তো না, এবং অনেকে এই বিষয়টিকে অত গভীরভাবে তারা চিন্তা করছে না। রাজধানী ঢাকাতে হয়তো তারা কিছুটা সচেতন, কিন্তু ঢাকার বাইরের পরিস্থিতি আরো খারাপ। আমি বলব যে ১ম কথা, শুধু মানুষকে একটি সামাজিক আন্দোলনের মাধ্যমে এই বিষয়ে উৎসাহিত করতে হবে। শুধু জেল জরিমানা বা জরিমানা দিয়ে আসলে এটি সম্ভব। পৃথিবীর অন্য দেশে হয়তো সম্ভব। আমাদের দেশের মানুষকে, যেমন ধরেন যারা গরিব মানুষ তারা কিন্তু প্রতিদিন মাস্ক কিনতে পারছে না। আমি বলব বিনা পয়সায় যদি মাস্ক দেওয়ার কোনো একটি বিধান থাকতো, এটিকে পৃথিবীর অনেক দেশেই করেছে। যেমন জনপ্রতিনিধি যারা আছেন, আমাদের দেশে যারা শিল্পপতিরা আছেন, বাড়িতে, বাড়িতে যদি মাস্ক দেবার একটি ব্যবস্থা করতে পারত, তারা যদি প্রতিদিন মাস্ক বদলে ফেলার চেষ্টা করতে পারত। এমনকি পৃথিবীর অনেক দেশেই কিন্তু এই মাস্কগুলো বিনা পয়সা দিচ্ছে। যেহেতু পয়সা দিয়ে কিনতে হয়, অনেকে কিন্তু কিনছে না, নাম্বার 1। নাম্বার 2, আমাদের উৎসাহে জনগণের মধ্যেও একটি উৎসাহন, মানে এমন একটি আন্দোলন করতে হবে, তারা নিজেরাই মাস্ক ব্যবহার করবে। শুধু জরিমানা দিয়ে হবে না। অবশ্যই আমি ডক্টর এস এম মোস্তফা জামান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। 24 ঘন্টায় করোনায় আরও 29 জনের মৃত্যু হয়েছে। করোনা পরিস্থিতি নিয়ে কথা বলতে বগুড়া থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর শফিক আমিন কাজল। ডক্টর শফিক আমিন কাজল, আপনাকে স্বাগত। করোনার দ্বিতীয় ঢেউ ভালোভাবেই টের পাচ্ছে নগরবাসী। ঢাকা শহরে আমরা দেখছি যে সংক্রমণ যেমন বাড়ছে, মৃত্যুর সংখ্যাও বাড়ছে, গত কয়েকদিন ধরে বেড়েছে। ঢাকার বাইরে কি অবস্থা, বিশেষত বগুড়ায় কি অবস্থা আপনার কাছে জানতে চাই। আপনার হাসপাতালে কতজন রোগী আছেন এই মুহূর্তে করোনা আক্রান্ত? জি, ধন্যবাদ। সারা বিশ্বে যেমন হঠাৎ করেই আবার করোনা সংক্রমণ বেড়েছে, বাংলাদেশে করোনা সংক্রমণ শীতকালে বেড়ে গিয়েছে। বগুড়াও তার ব্যতিক্রম না। বগুড়াতে আমরা সেপ্টেম্বর অক্টোবরে রোগীর সংখ্যা অনেক কম ছিল। আমরা এখন দেখছি রোগীর সংখ্যা অনেক বেড়ে গিয়েছে এবং দিন দিন মানে সংক্রমণের সংখ্যা যেমন বাড়ছে, শনাক্তের সংখ্যাও বাড়ছে। যদিও আমরা যে শনাক্ত সংখ্যাটি দেখছি তার চেয়ে সংক্রমণের সংখ্যা আমার ধারণা আর অনেক বেশি। আমাদের হাসপাতালে বর্তমানে আমরা একটু সময় কোভিড ডেডিকেটেড হাসপাতাল হিসেবে কাজ করেছি। বর্তমানে আমরা কোভিড নন কোভিড দুই ধরনের রোগীকেই চিকিৎসা দিচ্ছি। সে কারণে আমাদের কোভিড যে আইসোলেশন ইউনিট সেটাকে একটু ছোট করে নিয়ে আসা হয়েছে। আমরা এই মুহূর্তে মাত্র 12 জন রোগী ভর্তি আছে, যদিও মাঝখানে 2 জন 4 জন রোগীও ভর্তি ছিল। তবে আমাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে 60 জনের অধিক রোগী ভর্তি আছে এবং মৃত্যুর সংখ্যাও প্রতিদিনই বাড়ছে। গতকালও আমাদের বগুড়ায় 4 জন করোনা রোগীর মৃত্যুবরণ হয়েছে এবং সন্দেহভাজন রোগীর আগমনও হাসপাতালে বেশি একটি হচ্ছে। বিষয় ডক্টর শফিক আমিন কাজল আপনার কাছে জানতে চাই। আমরা দেখছি যে প্রথমে যখন করোনা সংক্রমণ দেখা দিয়েছিল, মানুষের মধ্যে একটি আতঙ্ক কাজ করেছে, মানুষ অনেক বেশি সাবধানী ছিল, তারা মাস্ক ব্যবহার করছিল, হাত ধোয়া সহ অন্যান্য যে বিধিবিধানগুলো সেগুলো মেনে চলছিল। কিন্তু এখন ঢাকা শহরে আমরা দেখছি যে মানুষের মধ্যে সেই সচেতনতা অনেকটাই যেন নেই, যদিও সংক্রমণ বাড়ছে। বগুড়ায় কি অবস্থা বা ঢাকার বাইরের পরিস্থিতিটা, চিত্রটা কেমন? আমার তো মনে হয় যে ঢাকার বাইরের চিত্র আরও ভয়াবহ। আমরা শুধু শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া সব কার্যক্রমই যেহেতু চলমান, মানুষের মধ্যে একটি ধারণা বিদ্যমান হয়েছে যে করোনা আসলে তেমন ক্ষতিকর বা ভয়ঙ্কর কোনো রোগ না। মানুষ যখন মৃত্যু হার শুনছে 1.43%, তখন মনে করছে যে সম্ভবত এটা
খুব বয়স্ক মানুষদের মৃত্যু হচ্ছে। বিষয়টি আসলে সেরকম নয়। আমরা অনেক তরুণ রোগী পেয়েছি, অনেক রোগী যাদের কোমরবিড কন্ডিশন আছে, বয়স 40-45, তাদের মৃত্যুও দেখেছি। আর বিষয়টি হলো সচেতনতা, আসলে এটা আপনাকে ধারণ করতে হবে। আমরা মিডিয়া, আমরা চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, যে যেখান থেকে আছে, সরকার, সবাই কিন্তু কিভাবে নিয়ে সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন সবাই কিন্তু জানে, কিন্তু ধারণ করাটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর মৃত্যু হারের সাথে আসলে আপনার পরিবারের সম্পর্ক, আপনার পরিবারে যদি একজন মৃত্যু হয় সেটাই আপনার জন্য 100 ভাগ ক্ষতিকর। আর আপনি মনে করছেন আপনি ইয়াং মানুষ, আপনি মাস্ক পরবেন না, স্বাস্থ্যবিধি মানবেন না, কিন্তু আপনার মাধ্যমে আপনার পরিবারের যে বয়স্ক লোক যে সংক্রমিত হবে বা যে পরিবারের অন্য সদস্যরা আক্রান্ত হবে, তাদের তো ক্ষতির কারণ আপনি। এইবার যে করোনার দ্বিতীয় ঢেউটা আসলো, সেটিতে আরেকটি বিষয় যুক্ত হচ্ছে, সেটি হচ্ছে যে এই যে শীতের শুরুতে মানুষ এমনিতেই নানা রকম শ্বাসনালীর কষ্টে বা বিভিন্ন রোগে আক্রান্ত হয়, মানুষের নিউমোনিয়া বলেন, ইনফ্লুয়েঞ্জা, ঠান্ডা, কাশি, সর্দি, এগুলো তো আছেই, থাকেই। তার সঙ্গে করোনা সংক্রমণ বাড়ছে। তো এই যে শীতের সময়টায় করোনার প্রকোপ বেড়ে গেল, যেটি আগে থেকেই আশঙ্কা করা হচ্ছিল, তার সঙ্গে এই যে অন্যান্য শ্বাসতন্ত্র জনিত যে রোগগুলো, সেগুলোটা কি আরো জটিল করে তুলছে কিনা পরিস্থিতি? অবশ্যই। আমরা আগেই জানি যে যদি কারো অ্যাজমা বা শ্বাসতন্ত্রের অন্য কোনো অসুখ থাকে আর তার সাথে যদি করোনায় আক্রান্ত হয়, তার জন্য জটিলতা অবশ্যই বেড়ে যায়। আরেকটি বিষয়, শুধুমাত্র যে শনাক্তর পরিমাণও বেড়ে গেছে, আসলে যেহেতু সর্দি কাশি মানুষের বেশি হচ্ছে, সে কারণে মানুষ পরীক্ষার দিকে যাচ্ছে, এ কারণেও হয়তো শনাক্তর পরিমাণটা বেড়ে যেতে পারে। তবে শনাক্তটা আসলে নির্ভর করবে যে ভাইরাসের, আমরা SARS-CoV-2 ভাইরাসের যে স্ট্রেনটি আমাদের এই শীতের সময় যেটা আক্রমণ করছে, সেটার সংক্রমণ করার শক্তি কতটুকু, তার উপর নির্ভর করবে। আর আরও কিছু ব্যাপার আছে, যেমন আমাদের বাতাসে এখন যেহেতু সবসময় শীতের সময় ভাইরাসের সংক্রমণ বেশি হয়, আর আমরা যেহেতু শীতের সময় ঘর আবদ্ধ পরিবেশে থাকি, আমরা দরজা জানলা বন্ধ করে রাখি, এটা কিন্তু আরেকটি ভয়ঙ্কর বিষয়। এই কারণেই মানে ভাইরাল যে লোডটা, ভাইরাসের যে পরিমাণটা বদ্ধ করে বেড়ে যাবে এবং ইনফেকশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে, ঝুঁকিও বেশি থাকবে। অবশ্যই। আর শুরু থেকেই বলা হচ্ছে যে করোনায় যাদের, আপনি যেটি বলছিলেন যে শ্বাসনালীর কষ্ট আছে, অ্যাজমা আছে বা অন্যান্য রোগ আছে, তারা বেশি ঝুঁকিতে। সেই জন্য কি এইটি ভাবার কোনো কারণ আছে যে যারা সুস্থ সবল, যাদের কোনো রোগ নাই, তারা একেবারে নিরাপদ? এটি একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, যে সেটি হচ্ছে যে মাস্ক ব্যবহার এবং হাত ধোয়া এবং অন্যান্য যে বিধিবিধানগুলো করোনা থেকে মুক্ত থাকার জন্য যেগুলো শুরু থেকে বলা হচ্ছিল, সেগুলো যদি আমরা মেনে চলি এই শীতের সময়, তাহলে আমরা কতটা ঝুঁকিমুক্ত থাকতে পারবো? প্রথম যে প্রশ্নটি করেছেন যে আমি আর যেহেতু কোনো কোমরবিড বা শ্বাসতন্ত্রের অসুখ নেই, বা আমি বয়স, আমার ইয়াং মানুষ, আমার কি আসলে ঝুঁকিমুক্ত কিনা, কখনোই নয়। আমরা এটা অনেক সময় নির্ভর করে আপনাকে কোন স্ট্রেনের ভাইরাস আক্রমণ করেছে এবং সেই ভাইরাসটির লোড কত বেশি, সেটা যদি আপনার জন্য ক্ষতিকর হয়ে থাকে। আবার আরও একটি বিষয় আছে, আমরা সাইটোকাইন স্টর্ম বলে একটা কথা বলি, যেটাতে যদি কারো ইমিউনিটি বেশি থাকে, তাহলে তার যে প্রতিক্রিয়া ভাইরাসের বিরুদ্ধে, সেটা যদি বেশি হয়, সেটাও কিন্তু ক্ষতির কারণ। সেই জন্য আপনি অনেক স্ট্রং, আপনি অনেক এক্সারসাইজ করেছেন, আপনি অনেক ফিট, সেই জন্য যে আপনি সংক্রমণের ঝুঁকি বা সংক্রমণ হলে ক্ষতির ঝুঁকি থেকে দূরে আছেন, তা কিন্তু নয়। আর মাস্ক পরার বিষয়টি আসলে আমি প্রথমেই বলেছি, এটা আসলে আপনাকে করতে হবে, ধারণ করতে হবে। আপনাকে আসলে ধারণ না করে আমরা বারবার বুঝাই আসলে সুবিধা করতে পারছি না। আমরা জানি এই ভাইরাসটি শুধুমাত্র নাক, মুখ, চোখ দিয়েই আমাদের শরীরে সংক্রমিত হতে পারে। তো আমরা যদি নাক মুখে হাত না দিই, মাস্ক যদি ব্যবহার করি, তাহলে আমরা সংক্রমণের ঝুঁকি থেকে অবশ্যই অনেক ঝুঁকি থেকে আমরা কম থাকবো। আমরা যদি সাথে হাত ধোয়ার প্র্যাকটিসটা করি, আসলে মানে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো গত্যন্তর নেই। আপনি শীত বলেন, গরম বলেন, আপনারা যারা উন্নত বিশ্বে, যারা চীন বা যে দেশগুলো, জাপান, যারা সংক্রমণ কমিয়ে ফেলেছে বা সংক্রমণটাকে একটা নির্দিষ্ট মাত্রায় রেখেছে, তাদের আসলে এই হেলথ এডুকেশন বা তাদের স্বাস্থ্যবিধি মেনে চলার যে দক্ষতা, সেটাই আসলে আমরা অবশ্যই। ডক্টর শফিক আমিন কাজল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য।
মাসে কম করে হলেও ৪ কোটি টাকার ঘুষ লেনদেন হয় বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা বিআরটি এর উত্তরার আঞ্চলিক কার্যালয়ে। ড্রাইভিং লাইসেন্স ইস্যু আর পরীক্ষা নিরীক্ষা ছাড়াই গাড়ির উপযুক্ততা বা ফিটনেস সনদ দেওয়ার জন্য এই টাকা নিচ্ছেন সরকারি দপ্তরটির কিছু কর্মকর্তা কর্মচারী আর ১২ দালাল। বিষয়গুলো নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে পুরানা পল্টন থেকে যুক্ত আছেন বিআরটি এর সাবেক চেয়ারম্যান আইয়ুবুর রহমান এবং মোহাম্মদপুর থেকে সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। আমি প্রথমেই যাচ্ছি আইয়ুবুর রহমানের কাছে, তিনি বিআরটি এর সাবেক চেয়ারম্যান। এই যে অভিযোগটা আমরা পেলাম এবং আমাদের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানে দেখা গেছে যে কর্মকর্তাদের চেয়ারে বসে বহিরাগতরা এসব টাকা নিচ্ছেন প্রকাশ্যেই। এই বিষয়গুলো যখন আমরা দেখি তখন মানে আমরা কি ধারণা পাই একটি সরকারি দপ্তর সম্পর্কে? দেখুন, বিআরটি এর উপরে 2008-09 সালের দিকে টিআইবি একটি প্রতিবেদন দিয়েছিল এবং ওই প্রতিবেদনে কিছু সুপারিশও করা হয়েছিল। এর মধ্যে একটি অন্যতম সুপারিশ ছিল দালালদের দৌরাত্ম্য দূরীকরণ। এই দালালদের দৌরাত্ম্য দূরীকরণের জন্য টিআইবি রিপোর্ট অনুসারে বিআরটি তে 13টির মতো ম্যাজিস্ট্রেটের পদ সৃজন করা হয়, যেন বিআরটি এর অফিসগুলোতে তারা নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করতে পারে এবং সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য রাস্তায় মোবাইল কোর্ট পরিচালনা করতে পারে। যদি এটি রেগুলার করা হতো তাহলে আপনি বিআরটি এর বিরুদ্ধে যে অভিযোগটি করেছেন সেটি হয়তো করতে হতো না। আমি যখন বিআরটি এর চেয়ারম্যান ছিলাম তখন অফিস আদেশ দিয়ে দালাল দূর করা হয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে আস্তে আস্তে আবার দালালরা বিআরটিতে প্রবেশ করে। আপনি যে অভিযোগটি করেছেন এটি অত্যন্ত গুরুতর, যে সরকারি কর্মকর্তার চেয়ারে দালালরা বসে আছে। আমাদের গোপন ক্যামেরায় সেটি ধরা পড়েছে। আমি আবার আপনার কাছে আসবো। আমি একটু ডক্টর বদিউল আলম মজুমদারের কাছে যাচ্ছি। আমরা দেখি যে এই যে সরকারি দপ্তরগুলোতে বিভিন্ন সময় অনুসন্ধানে এরকম ভয়ানক চিত্র আমরা দেখতে পাই, কিন্তু বাস্তবতা হচ্ছে কয়েকদিন হয়তো সেটি নিয়ে একটু তোলপাড় হয়, তারপরে আবার আগের অবস্থায় ফিরে যায়। আমাদের প্রতিবেদনেও সেটি বলা হয়েছে। একটা স্থায়ী সমাধানের দিকে আমরা যেতে পারি না কেন? যেখানে বিআরটি এর সাবেক চেয়ারম্যান তিনিও বললেন 2008-09 সালের দিকে টিআইবি একটি সুপারিশ দিয়েছিল, সেটিও কাজে লাগানো হয়নি বা কাজে লাগেনি সেভাবে। অনেক ধন্যবাদ। তো আমার মনে হয় এই জন্য সরকারের সদিচ্ছা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদিচ্ছা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি এটা বন্ধ করতে চায় বন্ধ হবে, আর যদি বন্ধ করতে না চায় তাহলে বন্ধ হবে না। যে আপনাদের রিপোর্টের পর কিংবা অন্য কোনো রিপোর্টের পর যদি লোক দেখানো কিছু কার্যক্রম করে এবং তারপরে এটা যখন মানুষের স্মৃতি থেকে হারিয়ে যায় তখন আবার পুরনো অবস্থায় ফিরে যায়, তাহলে এটা সমাধান হবে না। তো এটার জন্য দরকার যে যারা এই কাজের সাথে যুক্ত যেসব কর্মকর্তা কর্মচারীরা এইসব দালালদেরকে আশ্রয় প্রশ্রয় দেয় এবং দুর্নীতির সাথে যুক্ত, তাদেরকে কঠোর শাস্তি প্রদান করা। একই সাথে যেটা যাতে না ঘটে, তাহলে যেই টিআইবি সুপারিশ করা হয়েছিল সেই ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করা, ঘন ঘন মোবাইল কোর্ট পরিচালনা করা, যাতে এরপরেও যদি কেউ এই অন্যায় কাজে যুক্ত হয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এটা গুরুত্বপূর্ণ মনে রাখা দরকার যে আমাদের সমাজে দুই ধরনের দুর্নীতি আছে। একটা হলো মেগা দুর্নীতি, যেখানে বিরাট বিরাট ব্যবসায়ীরা, সরকারি কর্মকর্তারা এবং রাজনীতিবিদরা জড়িত, হাজার হাজার কোটি টাকা সেখানে দুর্নীতি হয়, অর্থ পাচার হয়, এবং সেগুলো কিন্তু মানুষকে সরাসরিভাবে প্রভাবিত করে না, তাদের জীবন মানে সরাসরি এগুলোর প্রভাব পড়ে না। কিন্তু এই যে সেবা খাতে দুর্নীতি, যেমন এই বিআরটিএতে দুর্নীতি, এটা মানুষকে যারা বিআরটি এর সাথে বিআরটি এর সেবা নিতে হয় তারা প্রতিনিয়ত এটার শিকার হয়। তাই এক্ষেত্রে সরকারের নড়ে চড়ে বসা দরকার এবং সরকারের এই ব্যাপারে আসবো আপনার কাছে ডক্টর বদিউল আলম মজুমদার। আমি যাচ্ছি
সাবেক চেয়ারম্যান আইয়ুবুর রহমানের কাছে। আপনার কাছে আপনার কথা হচ্ছিল দুর্নীতি নিয়ে। দেখেন, অন্যান্য সেবা খাতের দুর্নীতি আর বিআরটি এর দুর্নীতির মধ্যে একটি পার্থক্য আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে লাইসেন্স দিতে গিয়ে দুর্নীতি করা হচ্ছে, গাড়ির ফিটনেস, গাড়ি না দেখেই ফিটনেস দেওয়া হচ্ছে, একদিনে ফিটনেস দেওয়া হয়েছে এমন সংখ্যক একটা গাড়ির যেটি মানে কোনোভাবেই গাড়ি দেখে সেটি দেওয়া সম্ভব না, অসম্ভব একটি বেশি পরিমাণ গাড়ির ফিটনেস দেওয়া হয়েছে। তো এই যে সড়ক পথের দুর্ঘটনার কথা আমরা বলি, সড়কের বিশৃঙ্খলার কথা বলি, নিরাপত্তার কথা বলি, কোনোটাই তো কাজ করবে না যদি গোড়াতে এমন গলদ থাকে। জি, আমি আগের বক্তব্য রেজ ধরে বলতে চাচ্ছি যে বদিউল আলম সাহেব যথার্থভাবে বলেছেন যে যদি ঘন ঘন মোবাইল কোর্ট পরিচালনা করা হয় তাইলে দালালদের দৌরাত্ম্য কমবে। আরেকটি বিষয় হচ্ছে কোন সংস্থার কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতা ছাড়া দালালদের পক্ষে ওই সংস্থায় দালালি করা কখনো সম্ভব নয়। বিএসটি এর ম্যাজিস্ট্রেট এবং র্যাবও মাঝে মাঝে অভিযান পরিচালনা করে। তারা যদি দালালদের ইন্টারোগেট করে, জিজ্ঞাসাবাদ করে, তথ্য সংগ্রহ করে যে কারা তাদের সাথে জড়িত এবং তাদের বিরুদ্ধে যদি বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়, তাহলে অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা দালালদের সহযোগিতা নেয়ার জন্য সাহস পাবে না। মোট কথা হচ্ছে যে ওই বিভাগের সংশ্লিষ্ট যিনি কর্মকর্তা, যার সাথে দালালদের কর্মকর্তাদেরকে আসলে চিহ্নিত করে শাস্তির আওতায় আনাটা খুব জরুরি। ডক্টর বদিউল আলম মজুমদার, আমি আইয়ুবুর রহমানের এই কথার প্রসঙ্গে আপনার কাছে যাচ্ছি। আমরা দেখলাম করোনা সংক্রমণের পর থেকে স্বাস্থ্য খাতের যে ভয়ঙ্কর দশা এবং দুর্নীতির যে ভয়াবহ চিত্র আমাদের সামনে এসেছে, এটি নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে, কিন্তু কয়জন কর্মকর্তা কর্মচারীকে আমরা এর জন্য শাস্তি পেতে দেখেছি সেটিও একটা প্রশ্ন সাপেক্ষ। দেখেন, সবখানেই শুধু কথা এসেছে যে ঠিকাদাররা নিম্নমানের পণ্য দিয়েছে, তারা পণ্য বুঝে না দিয়ে টাকা তুলে নিয়েছে। তো এগুলো কি তারা এমনিতেই করতে পারে যদি সেইখানের ভেতরে সর্ষের মধ্যে ভূত না থাকে? কিন্তু আমরা কতটা দেখলাম সেই জায়গাটাতে শাস্তির ব্যবস্থাটা? আমাদের দেশে একটা বিচারহীনতার সংস্কৃতি প্রচলিত আছে। যে যারা অন্যায় করে তাদের বিরুদ্ধে অনেক ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবে কিংবা অন্যান্য কারণে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না, এবং এটা আমাদের গা সহনীয় হয়ে গিয়েছে এবং এটাই সংস্কৃতিতে পরিণত হয়ে গিয়েছে। এবং এটারই ফলে যে অন্যায় করে যদি পার পেয়ে যায় তাহলে অন্যায় আরো উৎসাহিত হয়, একজন অন্যায় করে পার পেয়ে গেলে অন্যরাও উৎসাহিত হয়। তো এর মাধ্যমে কিন্তু এগুলো চলমান রয়েছে। এবং এটা আরেকটা জিনিস যেটা মনে করা দরকার, আপনি আগে বলেছিলেন যে এই যে বিআরটিএ যে সকল অন্যায়ভাবে দিচ্ছে, ফিটনেস সার্টিফিকেট দিচ্ছে কিংবা লাইসেন্স দিচ্ছে, এর এর প্রভাব কিন্তু যারা এইসব পাচ্ছে তাদের উপর তো প্রভাব পড়বেই, যারা পয়সা দিতে হয় ইত্যাদি দুর্নীতির শিকার, আর অন্যরাও সাধারণ নাগরিকরাও এর দ্বারা প্রভাবিত হয়। কারণ একজন খারাপ ড্রাইভার, একজন অদক্ষ ড্রাইভার দ্বারা যে দুর্ঘটনা ঘটতে পারে, যার দ্বারা মানুষ আহত নিহত হতে পারে। একইভাবে যেই গাড়িতে ফিটনেস নাই, ভালো ওই যে ফিটনেসের অভাব, সেটা যদি রাস্তায় নামে সেটাও দুর্ঘটনা কবলে পরিণত হতে পারে। আমরা ইকোনমিক্সদের ভাষায় বলি এক্সটার্নালিটি। এর প্রভাব অন্যদের উপরে পড়ে, পুরো সমাজের উপর, অন্যান্য নাগরিকদের উপর পড়ে। তাই এগুলো দ্রুততার সাথে এগুলো কঠোরভাবে নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা নেওয়া দরকার এবং সরকারের সদিচ্ছা এখানে প্রদর্শন করা দরকার। আমরা ডক্টর বদিউল আলম মজুমদার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য, এবং আইয়ুবুর রহমান, আপনাকেও ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আয়কর রিটার্ন দেওয়ার সময় বাড়ছে না, আগামীকাল সোমবারই রিটার্ন জমার শেষ সময়। আর এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত আছেন রাজধানীর মগবাজার থেকে জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। ডক্টর আব্দুল মজিদ, আপনাকে স্বাগত। বাড়ছে না সময়ে, সবাই অনেকেই আশা করেছিল যে কিছুদিন হয়তো সময় বাড়বে। সময় যদি বাড়ানো হতো তাহলে কি সুবিধা পেতাম, আর না বাড়ানোটা কোন দিক থেকে, কোন বিবেচনায় করা হয়েছে, একটু আপনার বিশ্লেষণ জানতে চাই। ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমাদের কিন্তু আয়কর রিটার্ন জমা দেওয়ার আগের ঐতিহাসিক সময় ছিল সেপ্টেম্বর। আমরা বেশ কিছুদিন লক্ষ্য করলাম যে কিছু সময় লাগে সার্কুলার জারি করতে ইত্যাদি ইত্যাদি, সেই কারণেই এটা কিন্তু সর্বশেষ নভেম্বরকে বাড়ানো হয়েছে এবং এটা পার্মানেন্টলি করা হয়েছে 5 মাস, অর্থাৎ অর্থ বছর শেষ হওয়ার পরে 5 মাস পর্যন্ত সময় সকলের কথা বিবেচনা করেই বাড়ানো আছে।
হয়েছে। এখন আবার যদি এই টাইমকে বাড়ানো হয়, অর্থাৎ বাড়ানোর সংস্কৃতিটা যদি সকলের মনে যদি এটা জেগে থাকে, তাহলে হয় কি কোনো জিনিসকে এস্টাবলিশ করা যায় না। আমি যদি সময় এখন বাড়াই তাহলেও দেখা যাবে সবাই স্লো হয়ে যাবে, আর যদি না বাড়াই তাহলে দেখা যাবে। তো সুতরাং নীতিগতভাবে এই যে যেহেতু অলরেডি 5 মাস সময় পেয়েছেন সবাই, এবং এটা যদিও এবছর একটু করোনার কাল হলেও এই 5 মাস সময় লাগার কথা না কাগজপত্র জোগাড় করে জমা এই দেওয়ার বিষয়ে জন্য। জানতে চাই, সবসময় বলা হয় যে মোট জনসংখ্যার খুব অল্প ক্ষুদ্র একটি অংশ, আমরা যদি ভুল না হয়ে থাকি সেটি মাত্র 1.1% মানুষ আয়কর দিয়ে থাকেন। তো এই যে এত সামান্য মানুষ দিয়ে থাকেন, আরো বেশি মানুষকে করের আওতায় আনা যাচ্ছে না কেন? না, এখানে আপনার ওই ফিগারের ভিতরে কিছুটা ইয়ে আছে, সেটা হচ্ছে এই 1.1 না, এটা বাড়ছে কারণ আমাদের অধিকাংশ মানুষ কিন্তু উৎসে কর দিচ্ছেন, অর্থাৎ ব্যাংকে বা যেখানেই যার যেখানে লেনদেন হচ্ছে সেখান থেকে কর হচ্ছে। হ্যাঁ, এটা ঠিক যে রিটার্ন সাবমিশন হয়তো সবাই করছেন না, এটা বাড়ার চেষ্টা চলছে বা সে কাজ হবে। এটা ভবিষ্যতে আর আমরা বাড়াবার জন্যে সবার পিছনে দৌড়ানোর প্রয়োজন হবে না, যদি আমাদের অনলাইন সিস্টেম এসে যায় এবং ব্যাংকের সাথে যেখানেই টাকা রাখছেন, টাকা যেখানেই লেনদেন হবে সেখান থেকে অটোমেটেড ওয়েতে ট্যাক্স আদায় হবে। সুতরাং এই ক্লাসিক্যাল ওয়েতে রিটার্ন সাবমিট করা কতজন করলেন না করলেন এই বিষয়টার থেকে বেরিয়ে আসা হবে, এবং সেটা সংস্কারের পর্যায়ে আছে। তো সুতরাং যারা দিচ্ছেন না এটার পরিস্থিতি আমি মনে করি ভবিষ্যতে সুরাহা হয়ে যাবে, এবং এখনো কিন্তু আমি মনে করি প্রায় 97% মানুষ কিন্তু উৎসে কর দিচ্ছেন। আরেকটা বিষয় একটু আপনার কাছে জানতে চাই, এই যে প্রতিবারই দেখা যায় শেষ সময় মানুষের ভিড়, যদিও জানা থাকে যে সেই দিন সময় শেষ হচ্ছে বা 5 মাস সময় হাতে পেয়েও শেষ মুহূর্তে, এই যে মানুষের একটা মানসিকতা, এটি নিয়ে আপনারা কি কাজ করছেন যে মানুষকে উদ্বুদ্ধ করা যেন আগেই এই বিষয়গুলো শেষ করে রাখে? এটা কাজ করি, কিন্তু এটা বাঙালির সংস্কৃতি, আসরক্তর সময় সব কাজ করার সংস্কৃতি। এটা আপনি সময় যত দেবেন ততই ওই সবসময় আসরক্ত না হলে বা মগরিবের রক্তের আগে ছাড়া বাঙালি কোনোদিন কাজ একসাথে করতে পারে না। এবং এটাও ঠিক যে ব্যাংক থেকে বা অন্যান্য জায়গা থেকে মানে কি বলে সার্টিফিকেট এগুলো জোগাড় করতে একটু সময় লাগে, এবং ব্যাংকগুলো আজকাল প্রায় যে সার্টিফিকেট দেয় সেখানে দেখা যায় 2-3 বার ভুল হয়, তাদের কাছে কারেকশন করতে এই জন্য একটু সময় লাগে, এটা ঠিক আছে। কিন্তু এই প্রস্তুতিটা কিন্তু আরও অনেক আগেই নেওয়া যেত। তবে এর সাথে আরেকটা জিনিস জড়িত থাকে, অর্থবিধি পাশ হওয়ার পরে, বাজেট পাশ হওয়ার পরে এনবিআরকে একটা কর পরিপত্র জারি করতে হয়, পরিপত্র 1, এইটা জারি করতে যে বেশ কিছু দেরি হয়। সেই দেরিতে যদি এটা সেপ্টেম্বর বা অক্টোবর মাস পর্যন্ত হয়ে যায়, কারণ ওখানেই সব লেখা থাকে কোন আইনে। অবশ্যই আমরা আশা করব মানুষ সময় মতোই করটা দিবেন, যেন শেষ সময় এটি না হয়। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আর সেই সঙ্গে শেষ করছি আজকের রেডিও স্পিক ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।